বন্ধুরা, কল্পনা করুন এক নিঃসঙ্গ জগতের কথা, যা সূর্য থেকে এতটাই দূরে যে সেখানে আলো পৌঁছাতেও 5 ঘন্টারও বেশি সময় লাগে, যেখানে তাপমাত্রা 230 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় এবং এক গ্লাস জল মুহূর্তেই পাথরের মতো শক্ত বরফে পরিণত হয়। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, এই গ্রহের এক বছর আমাদের পৃথিবীর 248 বছরের সমান। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন, একসময় নবম গ্রহ হিসেবে পরিচিত প্লুটো আজ কেন বামন গ্রহ? প্লুটোর হৃদস্পন্দন এবং প্রাণের সম্পর্কে বিশদে জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি কখনো রাতের আকাশে উপস্থিত নক্ষত্রের দিকে তাকান, তাহলে দেখবেন যে আমাদের সৌরজগৎ কতটা বিশাল। আমাদের সূর্যের চারদিকে 8টা গ্রহ ঘোরে, যার মধ্যে প্রথমে আছে বুধ, তারপরে শুক্র, তারপরে আমাদের পৃথিবী, তারপরে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং সবশেষে নেপচুন। কিন্তু একটা সময় ছিল যখন এই তালিকা আর একটা নাম ছিল, সেই নামটা হলো প্লুটো। আর সেটা ছিল আমাদের সৌরজগতের নবম এবং শেষ গ্রহ। কিন্তু 2006 সালে বিজ্ঞানীরা প্লুটোকে এই তালিকা থেকে বের করে দেন এবং একে বামন গ্রহের তালিকায় বসিয়ে দেন। এটা শুনে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আসলে কি এমন ঘটেছিল যে আস্ত একটা গ্রহকে তার গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হলো। ঘটনাটা শুরু হয় 1930 সালে, যখন ক্লাইড টম নামের এক 23 বছরের তরুণ আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী অ্যারিজোনার লোয়েল অবজারভেটরিতে কাজ করতেন। তার কাজ ছিল রাতের আকাশের ছবি তোলা এবং সেগুলোর মধ্যে কোনো নতুন কিছুর সন্ধান খুঁজে বের করা। আপনি হয়তো ভাবছেন যে আকাশে নতুন কিছু কিভাবে খুঁজে পাওয়া যায়। তাহলে বলে রাখি যে সেই যুগে ক্যামেরা দিয়ে আকাশের আলাদা আলাদা দিনের দুটো ছবি তোলা হতো এবং তারপর সেই ছবি দুটোকে একটা মেশিনে দিয়ে বারবার অদল বদল করে দেখা হতো। যদি কোনো জিনিসকে তার জায়গা বদলাতে দেখা যেত, তবে তার অর্থ ছিল সেটা কোনো নক্ষত্র নয়, বরং এমন কিছু যা গতিশীল, যেমন কোনো গ্রহ বা গ্রহাণু। কারণ নক্ষত্রগুলো এত দূরে থাকে যে তাদের নড়াচড়া করতে দেখা যায় না, কিন্তু গ্রহগুলো আমাদের কাছে হওয়ায় তাদের মুভমেন্ট দেখা যায়। 1930 সালে 18 ফেব্রুয়ারি ক্লাইড এমন কিছু দেখেছিলেন যা পুরো পৃথিবীতে আলোড়ন তৈরি করেছিল। তিনি দেখেছিলেন যে একটা ছোট আলোকবিন্দু নিজের জায়গা পাল্টাচ্ছে এবং এটা নেপচুনের থেকেও অনেক দূরে ছিল। তিনি তখনই তার সিনিয়রদের বিষয়টা জানান এবং সবাই মিলে তার গবেষণাটা যাচাই করেন। অবশেষে 1930 সালের 13ই মার্চ পুরো বিশ্বকে জানানো হয় যে আমরা একটা নতুন গ্রহ খুঁজে পেয়েছি। তারপর এই নতুন গ্রহের নামকরণের সময় আসে, আর এই নামটার প্রস্তাব দিয়েছিল 11 বছরের একটা ছোট্ট মেয়ে, যার নাম ছিল ভেনেসিয়া বার্নি, এবং সে ইংল্যান্ডে থাকতো। তার দাদু তাকে জানিয়েছিলেন যে একটা নতুন গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং সেটার নাম রাখতে হবে। তখন সেই মেয়েটা বলেছিল যে এটাকে প্লুটো নাম দেয়া হোক, যেটা গ্রিক এবং রোমান পৌরাণিক কাহিনী অনুসারে পাতাল বা অন্ধকার জগতের দেবতা ছিল। যেহেতু এই গ্রহটা অনেক দূরে এবং অন্ধকারে ছিল, তাই প্লুটো নামটা একদম পারফেক্ট ছিল। এইভাবেই প্লুটো তার নাম পায় এবং টানা 76 বছর এটা আমাদের সৌরজগতের নবম গ্রহ হিসেবে পরিচিত ছিল। কিন্তু তারপর 2006 সালে প্রাগ শহরে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা IAU একটা সভা ডাকে, যেখানে সারা বিশ্বের হাজার হাজার বিজ্ঞানী উপস্থিত ছিলেন। এই মিটিংয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয় যে প্লুটোকে আর গ্রহ হিসেবে গণ্য করা হবে না। এর কারণ বোঝার জন্য আপনাকে এটা আগে বুঝতে হবে যে একটা গ্রহ হওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। IAU 3টে শর্ত নির্ধারণ করেছে। প্রথম শর্ত হলো বস্তুটাকে সূর্যের চারদিকে ঘুরতে হবে। দ্বিতীয় শর্তটা হলো তার মধ্যে পর্যাপ্ত ভর থাকতে হবে যাতে নিজস্ব অভিকর্ষ বল তাকে গোলাকার আকৃতি দিতে পারে। তৃতীয় শর্তটা হলো তাকে তার কক্ষপথ পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ তার আশেপাশের এলাকায় অন্য কোনো বড় বস্তু থাকা চলবে না। এখন প্লুটো প্রথম দুটো শর্ত পাশ করলেও তৃতীয় শর্তটা পূরণ করতে ব্যর্থ হয়ে যায়, কারণ প্লুটো যে এলাকায় ঘোরে তাকে কুইপার বেল্ট বলা হয় এবং সেখানে প্লুটোর মতো আরও ছোট বড় হাজার হাজার বস্তু ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ প্লুটো তার কক্ষপথ পরিষ্কার করতে পারেনি এবং এই কারণেই তাকে গ্রহের তালিকা থেকে সরিয়ে বামন গ্রহ বানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, চলুন এবার প্লুটোর সম্পর্কে আরও কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেওয়া যাক। নাম্বার 1, প্লুটো এতটাই ছোট, আপনি যদি একে আমাদের পৃথিবীর সাথে তুলনা করেন তাহলে এটা আমাদের চাঁদের থেকেও ছোট। আমাদের চাঁদ যা পৃথিবীর চারদিকে ঘোরে সেটাও প্লুটোর তুলনায় বড়। প্লুটোর ব্যাস মাত্র 2374 কিলোমিটার, যেখানে আমাদের চাঁদের ব্যাস 3475 কিলোমিটার। অর্থাৎ আপনি যদি 6টা প্লুটোকে একই লাইনে দাঁড় করান তাহলে তারা মিলে পৃথিবীর সমান বড় হবে। দ্বিতীয় এবং অত্যন্ত মজার বিষয় হলো প্লুটোর একটা হৃদয় বা হার্ট আছে। 2015 সালে নাসার নিউ হরাইজন স্পেসক্রাফট প্লুটোর পাশ দিয়ে যাওয়ার সময় যখন প্লুটোর হাই রেজলিউশন ছবি পাঠায়, তখন সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল, কারণ প্লুটোর পৃষ্ঠে একটা বিশাল হৃৎপিণ্ডের আকৃতির এলাকা দেখা যাচ্ছিল। একে অফিসিয়ালি টম রিজিয়ন বলা হয়। এই এলাকাটা নাইট্রোজেন বরফ দিয়ে তৈরি এবং এটা এতটাই বড় যে এর ভেতরে টেক্সাসের মতো দুটো রাজ্য অনায়াসে ঢুকে যাবে। নাম্বার 3,
প্লুটোর কক্ষপথ খুবই অদ্ভুত। সৌরজগতের অন্য সমস্ত গ্রহ প্রায় একটা সোজা পথে সূর্যের চারদিকে ঘোরে, কিন্তু প্লুটোর কক্ষপথ বেশ বাঁকানো। এর কক্ষপথ এতটাই অদ্ভুত যে মাঝে মাঝে এটা নেপচুনের থেকেও সূর্যের বেশি কাছে চলে আসে। কয়েক বছরের জন্য প্লুটো সূর্যের অষ্টম নিকটতম বস্তু হয়ে গিয়েছিল, আর নেপচুন নবম ছিল। এটা শেষবার 1969 থেকে 99 সাল পর্যন্ত হয়েছিল। সেই সময় প্লুটো নেপচুনের তুলনায় সূর্যের কাছে ছিল। প্লুটোর 5টি উপগ্রহ আছে। সব থেকে বড় হলো ক্যারন, যা এতটাই বড় যে বেশ কিছু বিজ্ঞানীরা মনে করেন প্লুটো এবং ক্যারন একটা ডাবল প্ল্যানেট সিস্টেম বা দ্বৈত গ্রহ বলা উচিত, কারণ এই উপগ্রহটা আকারে প্রায় প্লুটোর অর্ধেক। বাকি 4টি উপগ্রহের নাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো 2005 সালের পরে খুঁজে বের করা হয়েছিল। প্লুটোতে বরফের পাহাড় আছে, তবে হ্যাঁ, এই বরফ জলের নয়, বরং নাইট্রোজেন, মিথেন এবং কার্বন মনোক্সাইডের বরফ। নিউ হরাইজন মহাকাশযান এখানে এমন সব পাহাড় খুঁজে পেয়েছে যা প্রায় 3 কিলোমিটারের থেকেও বেশি উঁচু। নাম্বার 6, প্লুটোর বায়ুমণ্ডল আছে। এত ছোট হওয়া সত্ত্বেও প্লুটোর একটা পাতলা বায়ুমণ্ডল আছে যা মূলত নাইট্রোজেন দিয়ে তৈরি। তবে সবথেকে মজার ব্যাপার হলো এই বায়ুমণ্ডল স্থির থাকে না। যখন প্লুটো সূর্যের কাছে থাকে তখন এই পৃষ্ঠের বরফ কিছুটা গরম হয়ে গ্যাসে পরিণত হয় এবং বায়ুমণ্ডল তৈরি করে। আবার যখন প্লুটো সূর্যের থেকে দূরে চলে যায় তখন এই গ্যাস পুনরায় বরফ হয়ে ঝরে পড়ে। বন্ধুরা, এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানাবো। এই গ্রহে কি প্রাণ থাকতে পারে? যদি আমরা পৃথিবীর মতো জীবনের কথা বলি, যেমন মানুষ, পশু পাখি, গাছপালা, তাহলে এর উত্তর হলো একেবারেই না। কারণ প্লুটো এতটাই ঠান্ডা যে সেখানকার তাপমাত্রা -230 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়, যেখানে কোনো জীবন্ত প্রাণের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এর পৃষ্ঠতলে জীবনের জন্য অপরিহার্য তরল জল নেই। সেখানকার বায়ুমণ্ডল এতটাই হালকা যে কোনো প্রাণী সেখানে নিঃশ্বাস নিতে পারবে না। তবে কিছু রিসার্চ অনুযায়ী প্লুটোর পৃষ্ঠের নিচে একটা বিশাল বড় সমুদ্র থাকতে পারে। এর পেছনে বিজ্ঞান আছে। দেখুন, প্লুটোর কেন্দ্রভাগ হলো পাথুরে এবং সেখানে তেজস্ক্রিয় উপাদান থাকতে পারে। এই উপাদানগুলো ধীরে ধীরে ক্ষয় হওয়ার ফলে তাপ উৎপন্ন করে। এই তাপ উপরের বরফ গলিয়ে জল তৈরি করতে পারে, আর যদি সেখানে জল থাকে তবে তাত্ত্বিকভাবে অণুজীব থাকার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। এবার নিউ হরাইজন মিশন সম্পর্কে আপনাদের জানাবো, যা ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর মহাকাশ অভিযান। এই মিশনটা 2006 সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল এবং প্লুটোতে পৌঁছাতে সময় লেগেছিল 9.5 বছর। এই মহাকাশ যানটা এখনও পর্যন্ত সবথেকে দ্রুত গতিতে উৎক্ষেপণ করা হয়েছিল, যার গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 58,000 কিলোমিটার। 2015 সালের জুলাই মাসে নিউ হরাইজন প্লুটোর সবথেকে কাছে পৌঁছায় এবং হাজার হাজার ছবি ও তথ্য সংগ্রহ করে। সবথেকে অদ্ভুত বিষয় হলো এই গ্রহটা কিন্তু এখনও ভূতাত্ত্বিকভাবে সক্রিয়। প্লুটোর সেই হৃৎপিণ্ডের আকৃতির এলাকা স্পুটনিক প্ল্যানেশিয়া, যা নাইট্রোজেন বরফ দিয়ে তৈরি, সেটা প্রতিনিয়ত ধীরে ধীরে নড়াচড়া করতে দেখা যায়। প্লুটো শুধুমাত্র একটা ছোট বরফের গোলা নয়, এটা আমাদের শেখায় যে আমাদের সৌরজগৎ আসলে কতটা বৈচিত্র্যময়। প্লুটো আমাদের এটাও মনে করিয়ে দেয় যে বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত তথ্যগুলোর মধ্যে কোনটা সম্পর্কে আপনি প্রথমবার জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।